আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। শনিবার বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 2 দিনের সফরে ঢাকায় আসবে দলটি। ভারত সফর শেষে এ দলে যোগ দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া এ দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এর বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। এদিকে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বিষয়ে তদন্ত শুরু করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। আগামীকাল শনিবার থেকেই তারা কাজ শুরু করবেন। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটি কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার। জাতিসংঘ দলে টেকনিক্যাল, ফরেনসিক এবং আইনি সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ থাকবে। বাংলাদেশে যেহেতু এই ঘটনা প্রথম, তাই সতর্কতার সঙ্গে কাজ করবেন তারা। ছাত্র জনতার আন্দোলনে 8 শতাধিক ব্যক্তি নিহত এবং সহস্রাধিক আহত হয়েছেন। আইন শৃঙ্খলা এবং আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুও গুলিতে মারা গেছেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের বাধা চিহ্নিত করে নিরপেক্ষ নির্বাচনের স্থায়ী ব্যবস্থা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। বিতর্কের সীমা ছাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা নিশ্চিতে প্রধান উপদেষ্টার কমিশন গঠনের প্রস্তাব আশার আলো দেখাচ্ছে তাদের। কমিশনের দায়িত্বপ্রাপ্তদের ওপর ভরসা রয়েছে বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল তার রিপোর্টে আরও জানাবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচন হয় 2008 সালে। আওয়ামী লীগ সরকার গঠনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অভিপ্রায় নিয়ে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা। সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মাঠে আন্দোলন করলেও শেষ অবধি হালে পানি পায়নি বিএনপি। দাবি আদায় না হওয়ায় 2014 সালের নির্বাচনেই অংশ নেয়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। বন্ধ হয় অংশগ্রহণমূলক নির্বাচনের পথ। আর সেই থেকেই বিতর্কের শুরু। 2018 কিংবা 24-এ একতরফা নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয় পুরো নির্বাচনী ব্যবস্থা। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সংস্কারের জন্য নির্বাচন কমিশন সহ 6টি কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরেন। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাধা চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ বের করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আউটগোয়িং সরকারি ক্ষমতায় থাকে নির্বাচনের সময়, অর্থাৎ তাদেরকে ক্ষমতাহীন করে ফেলা হয় এবং তখন ইলেকশন কমিশন ডিফ্যাক্টো সরকারের ভূমিকা অবতীর্ণ হয় এবং তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। তো নির্বাচনের যে প্রশাসন যন্ত্র, তাদের উপরে নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার একটা মেকানিজম, আইন এবং প্রাতিষ্ঠানিক যেভাবে বলেন এখন এটা প্রতিষ্ঠা করতে হবে। কমিশনের দায়িত্ব যাদের কাঁধে দেয়া হয়েছে তাদের উপর আস্থা রাখা যায় বলে মনে করেন নির্বাচনী বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম। কমিশন তৈরি করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করাটাই শেষ কাজ না। মূল কাজটা হচ্ছে যে কমিশনের যে পরামর্শগুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আমরা বর্তমান সরকারকে দেখছি যে তার আগ্রহ আছে। যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আপনি একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আশা করা যেতে পারে। নাগরিক সমাজ, রাজনৈতিক দল, নাগরিকরা এদের সকলের সহযোগিতা যদি থাকে একটা নিরপেক্ষ নির্বাচন করা কঠিন কাজ না। নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল আলিম মনে করেন নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচনের সাথে জড়িত দেশের গণতন্ত্র। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। পক্ষান্তরে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো সেগুলো সবগুলো নিয়েই বিতর্ক আছে এবং কোনোটা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আপনি যদি একটা ভালো নির্বাচন করতে যান তাহলে নির্বাচন কমিশন একা পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, আপনি তাদেরকে যদি নিউট্রাল করতে না পারেন তাহলে কোনোদিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কোনো সরকারই যেন নির্বাচনকে আর প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই দুই বিশেষজ্ঞ। কোন পদক্ষেপগুলো নিতে পারে? মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে র্যাব 3 এবং 4 এর নেতৃত্বের একটি দল রাজধানী যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং গান পাউডার জব্দ করা হয়। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানিয়েছেন। এদিকে ঝিনাইদহ সদরের এলাকায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আরাবপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয়ভাবে যে ঐক্য গড়ে উঠেছে সেটা সুপরিকল্পিতভাবে বিনষ্টের ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আমেরিকা নয়, সরকার পতনে বাধ্য করেছে দেশের মানুষ। মাইদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্ট। এক দশকের নির্বাসন শেষে দেশে ফেরার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দিয়েছেন ঢাকার সাংবাদিকরা। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে আনসারী স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, বিদেশি কোনো শক্তি নয়, শেখ হাসিনার পতন ঘটিয়েছে দেশের বিপ্লবী ছাত্র জনতা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি, আমেরিকা কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। 1000-এরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অনুগত হতে গিয়ে একটি দেশের প্রতি যেন বিরাগ ভাজন না হতে ভারতের প্রতি আহ্বান জানান সাংবাদিক মুশফিক। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের, বন্ধুত্ব হতে হবে সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপেরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেজ করার চেষ্টা নয়াদিল্লি যাতে না করে। নির্বাসিত এই সাংবাদিকের প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সত্যিকারের নায়ক তিনি। দেশের মানুষের কণ্ঠ যখন রোধ করেছিল আওয়ামী লীগ, তখন মুশফিক আমেরিকা ও ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। মুশফিক ইজ এ হিরো আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে, এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো। এই জন্যে যখন আমরা সবাই অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে, রাজনৈতিক কর্মী, নেতা সবাই হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন সে আমাদের মধ্যে সে আশার আলো জাগিয়ে তুলত। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে তাকে নির্বাসিত করা হয়। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা করেছেন বিভিন্ন গণমাধ্যমে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গোপালগঞ্জে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে বাধা দেয়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত হন। আহত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানী সহ অন্তত 30 জন। শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার ঘুনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পথসভা শেষ করে নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়ায় এক জনসভায় যাওয়ার পথে ঘুনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাধা দেয় একদল দুর্বৃত্ত। পরে গাড়িতে থাকা নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা SM জিলানী সহ অন্তত 30 নেতাকর্মী গুরুতর আহত হন। শেখ হাসিনা সরকার দেশের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে শান্তি এবং স্বস্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মেগা প্রকল্পের যুগে মেগা লুটপাটের কারণেই সড়কে শৃঙ্খলা আসেনি বলেও দাবি তার। যাত্রী অধিকার দিবসে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শাকিলা করিমের রিপোর্ট।
যাত্রী অধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উঠে আসে সড়কে নানা নৈরাজ্য ও বিশৃঙ্খলার কথা। এখনো আগের নিয়ম মেনে কিছু ক্ষেত্রে আগের তুলনায় সড়ক পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে জানানো হয়। সড়কে প্রতি মুহূর্তে হত্যার আয়োজন চলছে জানিয়ে বক্তারা বলেন, বাসের ফিটনেসের পাশাপাশি সড়ক আইনের পরিবর্তন ও জনসচেতনতা এখন প্রয়োজন। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে। যদি সিঙ্গাপুর পারে 1 থেকে 0% আনতে, তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন হলেও পরিবহন মালিকদের পক্ষে নতুন আইন করায় যাত্রীদের কল্যাণ হয়নি। তাই দ্রুত এই আইন পরিবর্তনের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে সড়কে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকলেও সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এ খাতেই। মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরের দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। লুটপাটে ব্যস্ত ছিল তৎকালীন সরকার। নতুন সরকার আসলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, তাই সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি বলেও দাবি বক্তাদের। শাকিলা করিম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের লোকজনের বেপরোয়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় 22 জনের মৃত্যু হয়। আর এই ঘটনায় 227 জন আহত এবং 2 জন নিখোঁজ রয়েছে। বিকেলে রাজধানীর নূরজাহান রোডে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণসংহতি আন্দোলন কর্তৃক শহীদ, আহত এবং নিখোঁজদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য বেরিয়ে আসে। হাসপাতালে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন AR বাদল। জননী কুরিয়ার সার্ভিসে কাজ করা রাজু 19 জুলাই মোহাম্মদপুরে আন্দোলনকারীদের মাস্ক দেওয়ার জন্য গিয়েছিল। এটা ছিল রাজুর অপরাধ। প্রাণভয়ে লুকিয়ে থাকা রাজুর খুব কাছ থেকে গুলি চালায় আনসার সদস্য। আরেকজন পুলিশ এসেও গুলি ছোড়ে। সাথে সাথে লুটিয়ে পড়ে রাজুসহ 3 জন। রাজুর হাত থেকে ছিটকে যায় মাস্কের প্যাকেট। সেদিনের ঘটনার বর্ণনা দেন তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সাদত হোসেন। তাকে টেনে এনে তাকে প্রথম তার রানে গুলিটা করে। যখন সে পড়ে যায় তার সাথে সাথে পুলিশ তাকে আরেকটা গুলি করে তার পেটে। গুলির হাত থেকে বাদ যাননি অটোরিকশা চালক থেকে শুরু করে পথচারী। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আসিফ আহমেদ, সাবেক কাউন্সিলর রাজীব ও জাহাঙ্গীর কবির নানকের PS মাসুদুর রহমান বিপ্লব বেপরোয়া গুলি চালিয়ে মানুষ হত্যা করে। আমার ছেলেকে আর ফেরত পাবো না, কিন্তু তার বিচারের জন্য অলরেডি আমি মামলা দায়ের করেছি মোহাম্মদপুর থানায়। গুলি করে হত্যা করা হয়, আমি এর বিচার চাই। আমার একটা ছেলে, একটা মেয়ে, একটাই ভাই আমার, আর কোনো ভাই নেই। আমার ভাই 2টা বাচ্চা, ছোট ছোট। অতর্কিতভাবে তাকে গুলি করে দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। সে 4টা গুলি খায়, ময়ূরবিলা গুলি খায়, 3 রাস্তার মোচরে পড়ে ওই জায়গাতে হসপিটাল নেওয়া শিকদার মেডিকেল। আহতদের কেউ হারিয়েছেন চোখ, কেউ পা। সেদিনের নির্মম ঘটনার বর্ণনা দেন অনেকে। খালি যন্ত্রণা বেশি ওঠে, একটা মুহূর্ত ঘুমাতে পারি না রাত্রে। আবার যখন মুভ করার চেষ্টা করি তখন এলোপাতাড়ি গুলি আরম্ভ করে। ঠিক তাকে আমি রিক্সায় উঠেছি, রিক্সা উঠে দেখে তখন আমি রিক্সা উঠবো, ঠিক সেক্ষেত্রে আমাকে গুলি করা হয়। দেশে যেন এরকম হায়না কোনো শাসক আর কখনো না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যারা বাংলাদেশকে আবার ওই ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় কিংবা তারই পুনরাবৃত্তি চায়, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। নতুন
যদি বাংলাদেশ চান তার নতুন রাজনৈতিক শক্তি দরকার এবং সেই রাজনৈতিক শক্তি করে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের যাত্রা হবে। আর বাদল, RTV, ঢাকা। টানা বৃষ্টিতে কক্সবাজার সদর এবং উখিয়ায় আলাদা পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতে জেলায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে শহরের হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে পর্যটন শহর কক্সবাজারে। শহরের কলাতলি ডলফিন মোড় থেকে শুরু করে সুগন্ধা, লাবণী, বাজারঘাটা, বৌদ্ধ মন্দির সড়ক, বার্মিজ মার্কেট সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে মোটেল জোনের বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস, কটেজ, রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানেও। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে পর্যটক সহ স্থানীয়রা। এই মুহূর্তে পুরো কক্সবাজার শহর পানিতে তলিয়ে গেছে, বৃষ্টির পানিতে। প্রতিটা অলিগলি, রাস্তাঘাট সহ প্রত্যেকটা এখন ডুবা। বিশেষ করে সুগন্ধা থেকে ধরে জাম্বুর মোড় পর্যন্ত এই জায়গাগুলো নিচু হওয়াতে এখানটায় বেশি পানি ডুবে আছে। এছাড়া শহরের নিম্ন অঞ্চল সমিতিপাড়া, নাজিরাট্টে, কুতুবদিয়াপাড়ায় বন্যা দেখা দিয়েছে। রামু ও উখিয়ায় অন্তত 40টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। এদিকে অতিবৃষ্টির কারণে কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল ও উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। আমরা একজনকেও বাঁচাতে পারিনি, মা এবং 2 কন্যা সন্তান সহ জায়গার মধ্যে মারা যায়। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2 জন একদম স্পট ডেথ হয়েছে। মানে রাত 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজারে গত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জুবায়ের রাজিন, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাতিগত সহিংসতা এবং বিক্ষোভের জেরে ভারতের মণিপুরে এখনও কাটেনি আতঙ্ক। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 3 দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও এখনও বন্ধ রয়েছে মোবাইল ডেটা, জারি রয়েছে কারফিউ। সংবাদ মাধ্যম NDTV এ তথ্য জানিয়েছে। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে 2 সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। নতুন এ সংঘাতে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। এবারই প্রথম জাতিগত সহিংসতায় ড্রোন এবং রকেট হামলায় কেঁপে উঠেছে ভারত। সহিংসতা থামানোর দাবি নিয়ে পথে নামে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভও রূপ নেয় সহিংসতায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলে বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,100 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 95,000। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন লেবানিজ নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কায় নেতানিয়াহু বাহিনীর সমর্থনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিমানবাহী রণতরী দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন মার্কিন এ পদক্ষেপ ইসরায়েলের জন্য একটি কড়া বার্তা। খেলার খবর। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সব দিক থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতের মাটিতে কাজে লাগাতে পারলে সেই চ্যালেঞ্জ উতরে ফেলা সম্ভব বলে মনে করেন প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলের জায়গা পাওয়া আলী জাকের অনি। শুক্রবার বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের হারের সংস্কৃতি বদলানোর একটি আভাস। ভারতে ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই বছর নতুন আরেকটি ইতিহাসের জন্ম দেবে বাংলাদেশ। আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে, তাদের ব্যাটিং লাইন আপও তো অনেক ভালো। তো দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে T20 সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ নারী এ দল।
কলম্বোর পি সারা ওভালে লঙ্কান নারীদের 104 রানের বড় ব্যবধানে হারায় বাংলার মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে 7 রানের অর্ধশতকে নির্ধারিত ওভারে 6 উইকেটে 164 রান করে টার্কোয়েসরা। জবাবে খেলতে নেমে মাত্র 60 রানে গুটিয়ে যান লঙ্কান নারীরা। 4 রান দিয়ে রাবেয়া খান শিকার করেন সর্বোচ্চ 4 উইকেট। পাকিস্তানের মাটিতেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, এমনটি ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। যদিও ভারতের আপত্তির কারণে এই টুর্নামেন্টটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। এর আগে দুবাইয়ে আইসিসির এক ব্রিফিং প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী জানান, আসরে অংশ নেয়া সবগুলো দল জানিয়েছে তারা পাকিস্তানে যেতে আগ্রহী। এই ব্যাপারে সবগুলো দলই আইসিসিকে আশ্বস্ত করেছে। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আসরের প্রত্যাশায় আছে আইসিসি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ অংশ নিচ্ছে মোট 8টি দল। তবে এবারের আসরে খেলা হচ্ছে না শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।